আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় উপদেষ্টারা কেন সেফ এক্সিট চান। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন আজকে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আজকে আমাদের আলোচনার বিষয়ে উপদেষ্টারা কেন সেফ এক্সিট চান। এর পাশাপাশি আরেকটি বড় একটি ঘটনা আছে আমাদের রাজনৈতিক অঙ্গনে। আমরা আজকে দেখেছি দীর্ঘ ১৭ বছর পর বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলাকে। দীর্ঘ সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটি নিশ্চয়ই আপনিও পড়েছেন, আমরা দেখেছি সবাই। তো সেই বিষয়ে আলোচনা যাওয়ার আগে আমি আপনার কাছে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কিছু জানতে চাই। তবে যাওয়ার আগে নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে বিষয়টি এসেছে, আমি তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম, যে আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে। যখন সময় আসবে তখন আমরা এদের নামও উন্মুক্ত করব। তিনি বলেছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে। আপনি এরই মধ্যে আজকে আপনাদের একটি প্রোগ্রাম ছিল, সেখানে আপনি বক্তব্য দিয়েছেন। আপনি বলেছেন নির্বাচন বানচালের মধ্য দিয়ে যদি অভ্যুত্থান ব্যর্থ হয় তাহলে তার দায়ভার নাহিদ ইসলামকেও নিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের পেছনে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ইন্ধন থাকতে পারে বলেও আপনি মন্তব্য করেছেন। আপনি বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে। রাশেদ খান, আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই। আমার উত্তর মনে হয় আপনি নিজেই দিয়ে দিয়েছেন, যেহেতু পাঠ করলেন। আমি এই মন্তব্য করেছি। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার কারা গঠন করলো সেটি নিয়ে আমি বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছি। সেখানে এনসিপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এই সরকারে সবার স্টেক আছে। আমি বলেছি না, এই সরকার শুধুমাত্র এনসিপির স্টেক রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে। দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের ৮ আগস্ট তারা শপথ নিল, সে সময় ওই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা ৫ সদস্যের একটি লিয়াজো কমিটি গঠন করেছিল এবং সেই কমিটির ঘোষণা করে নাহিদ ইসলাম নিজে। তিনি যখন শপথ নিতে যাবেন ঠিক তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে তিনি প্রেস ব্রিফিং করে এই নামগুলো ঘোষণা করেন, লিয়াজো কমিটিতে কারা কারা থাকবে। এই লিয়াজো কমিটি এই নাম ঘোষণার আগে অনানুষ্ঠানিকভাবে তারা কিন্তু বিভিন্ন উপদেষ্টাদের সাথে বসে কথা বলে এবং তাদের এক ধরনের ভাইবা নেয়। ভাইবা নেওয়ার ভিত্তিতে তাদের তালিকা প্রস্তুত করে। একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, ঠিক ৭ আগস্ট রাত ২টার দিকে এই তালিকা আমাকে পাঠিয়েছিল। তো আমি তাকে বলেছিলাম যে এইভাবে আলোচনা ছাড়া কাদেরকে নিয়ে তোমরা উপদেষ্টা করছো। তো তিনি বললেন যে যাদেরকে নিয়ে করা হচ্ছে আশা করি এরা ভালো কিছু করবে। তো দেখেন, এই যে আমি সবসময় বলে এসেছি যে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে এনসিপির নেতৃবৃন্দ, অর্থাৎ ওই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। কারণ আমার কাছে তো পাঠিয়েছিল একজন ছাত্র উপদেষ্টা, কিন্তু এনসিপির নেতৃবৃন্দ এটা স্বীকার করতো না। নাহিদ ইসলাম এই বক্তব্যের মাধ্যমে নিজেও স্বীকার করে নিলেন যে যাদের উপর তারা আস্থা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন, যাদেরকে নিয়োগ দিয়েছিলেন, তাদের দ্বারা প্রতারিত হয়েছে। এখন কেন প্রতারিত হলো? তারা কি নাহিদ ইসলামদের কথা শুনছে না? যে চুক্তিপত্রে তারা স্বাক্ষর করেছিল সেই চুক্তি কি তারা বাস্তবায়ন করছে না? মানে বিষয়টা আসলে কি? এটি নিয়ে আসলে আমার মধ্যে এক ধরনের কনফিউশন আছে। এখন আমি যেটি মনে করছি যে এনসিপির এক ধরনের প্রত্যাশা ছিল এই উপদেষ্টাদের কাছ থেকে যে তারা হয়তো দ্রুত নির্বাচনটা দিবে না, এনসিপি যতদিন না বড় হবে দল হিসেবে ততদিন তারা নির্বাচনের বাইরে থাকবে। এখন যাদের কথা তিনি বলছেন যে গাদ্দার, ঠিক আছে, গাদ্দারদের নাম বলেন, নাম তো বলছেন না। তাহলে কি তাদেরকে থ্রেট করতেছেন যে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদের নামগুলো আমরা জাতির সামনে বলে দিব? গাদ্দার কারা? যেখানে এই উপদেষ্টাদের সমালোচনা যখন আমরা করেছি তখন আপনারা আমাদের সমালোচনা করেছেন, আমাদেরকে গাদ্দার বলেছেন। তার মানে কি? তার মানে
শুরুতে আমরা যে সমালোচনা করেছি সেটা সঠিক ছিল, আর আপনারা আমাদের যে সমালোচনা করেছেন সেটা মিথ্যাচার ছিল। স্বীকার করে নেন যে আপনারা ভুল করেছেন। আজকে এই গণ অভ্যুত্থান অনেকটা ব্যর্থ হওয়ার পথে। দায়টা কার? এর দায়টা নাহিদ ইসলামকে নিতে হবে, ইসলামকে দায় নিতে হবে, অবশ্যই নিতে হবে। এবং যদি এই গাদ্দার উপদেষ্টাদেরকে চিহ্নিত না করা হয়, জাতির সামনে তাদের নামগুলো প্রকাশ না করা হয়, সেক্ষেত্রে এই গাদ্দার উপদেষ্টারা তারা যদি নির্বাচন বানচাল করে, তারা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করে, তারা যদি ভারতের ছকে পা দেয়, তারা যদি জনগণের সাথে প্রতারণা করে, তখন কি হবে? তার মানে কি, যেহেতু নাহিদ ইসলাম জানেন কারা কারা গাদ্দার, কারা কারা মির্জাফর, সেই উপদেষ্টাদের নাম জাতির সামনে অবশ্যই তাকে প্রকাশ করতে হবে। অন্যথায় নির্বাচন বানচাল বলেন, সংস্কার নিয়ে চক্রান্ত বলেন, বিচার নিয়ে ষড়যন্ত্র বলেন, যাই হোক না কেন, এর দায় নাহিদ ইসলামকে নিতে হবে। তিনি জানেন কে অপরাধী, কে জাতির সাথে প্রতারণা করছে, কে প্রহসন করছে। এই নামগুলো তিনি যদি প্রকাশ না করেন, তাহলে আমরা ধরে নিব, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছে, এটা আমার বক্তব্য না, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি খুঁজলেই পেয়ে যাবেন। এই মুহূর্তে এনসিপি একটা বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনের সাথে, সেটি হলো যে তারা আসলে শাপলা প্রতীক পাচ্ছে না। আজকে দেশ রূপান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে তারা আসলে এখন শাপলা প্রতীক পেতে যাচ্ছে, এবং সেখানে কয়েকটি দলের সাথে নাকি নির্বাচন কমিশনের আলোচনা হয়েছে, বিএনপির নাম আছে, জামাতের নাম আছে, এবং তারা বলেছে যে এনসিপি যদি শাপলা প্রতীক পায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা যখন নিবন্ধন চেয়েছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে এই যে নিবন্ধনের তালিকার মধ্যে যে সকল প্রতীক রয়েছে এর বাইরে কোনো প্রতীক চাওয়া যাবে না, পাওয়া যাবে না, যে কারণে আমাদের দলের প্রতীক আমরা বাধ্য হয়ে ট্রাক প্রতীক গ্রহণ করি। এনসিপির ক্ষেত্রে এটার ব্যতিক্রম হচ্ছে কেন? আমি আসব। দেখেন, নাগরিক ঐক্যের পক্ষ থেকে এই একই প্রতীক চাওয়া হয়েছিল। গতকাল ফেসবুকে দেখলাম যে বাংলাদেশ কংগ্রেস নামের একটি দল আছে, তারাও বললো যে আমরাও এই একই প্রতীক চেয়েছিলাম, বাকিদেরকে আপনি দেননি। এখন এনসিপি তারা চাচ্ছে, আপনি এতদিন বললেন দিতে পারবেন না, এখন নাকি বলছেন দিয়ে দিবেন। মানে বিষয়টা আসলে আমি বুঝতেছি না। তার মানে কি আসলে উপদেষ্টাদেরকে এক ধরনের থ্রেট করা হলো, আর উপদেষ্টারা সেই ভয়ে তারা প্রধান নির্বাচন কমিশনারকে বলল বা অনুরোধ করলো যে খামাখা বিতর্ক সৃষ্টি করার দরকার নেই, আপনারা শাপলা দিয়ে দেন, এটি হতে পারে। তো যাই হোক, নাহিদ ইসলামের বক্তব্য নানানভাবে ব্যাখ্যা করা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। এটা আবার বললেন না যে আমার ব্যাখ্যা, অনেকে বলছে মূলত এই শাপলা প্রতীক নিয়ে যেহেতু বিতর্ক সৃষ্টি হচ্ছে, তারা এই প্রতীক পাচ্ছে না, এবং এক ধরনের তারা প্রচার করে ফেলিয়েছে যে এনসিপির প্রতীক শাপলা প্রতীক। তো সেই জায়গা থেকে এই নাহিদ ইসলামের যে বক্তব্য, এইটাকে উপদেষ্টাদেরকে এক ধরনের থ্রেট দেওয়া বা নির্বাচন কমিশনকে এক ধরনের আপনার পরোক্ষভাবে তাদেরকেও চাপ সৃষ্টি করা, নানান ধরনের আলোচনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, অনেকে এই ধরনের কথাবার্তা বলছে। তা আমি সেটি বলতে চাই না। আমার কথা হলো যে নাহিদ ইসলাম যেহেতু সাবেক উপদেষ্টা, তিনি নিশ্চয়ই জানেন যে এই এনজিও মার্কা সরকারের, আমরা কিন্তু বারবার বলেছি এটা এনজিও মার্কা সরকার, কারণ এই সরকারের অধিকাংশ উপদেষ্টারা তারা এনজিও ব্যক্তিত্ব। আমরা তাদেরকে ইগনোর করছি না, আমরা তাদেরকে কোনোভাবে অশ্রদ্ধা করছি না, কিন্তু যিনি এনজিও কাজে পারদর্শী তিনি রাজনৈতিক কাজে কোনোভাবে পারদর্শী হতে পারেন না, তিনি দেশ পরিচালনায় কোনোভাবে দক্ষ হতে পারেন না। আমরা বারবার বলেছি যে দেশ চালাবে কারা? রাজনীতিবিদরা। আমরা ওই সময় বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন, যেখানে প্রত্যেক স্টেক হোল্ডারের স্টেক থাকবে, কিন্তু আপনারা শুধুমাত্র নিজেরাই সরকার গঠন করলেন। এই যে সরকার রাষ্ট্র বিশাল একটি বড় ব্যাপার, সেই বড় জিনিসটা আপনারা এককভাবে নিয়ন্ত্রণ করতে গেলেন। আজকে কি হলো? আজকে তো গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। এখন আপনি শুধুমাত্র বলবেন যে আমাদের ভুল হয়েছে আর জনগণ ক্ষমা করবে। এই গণ অভ্যুত্থানে এনসিপির কয়জন শহীদ হয়েছে? আপনি বলেন কয়জন শহীদ হয়েছে? এনসিপির নেতৃবৃন্দ, হ্যাঁ তাদের ত্যাগ আছে, আমরা স্বীকার করি, তারা জুলুমের শিকার হয়েছে, স্বীকার করি, কিন্তু শহীদ হয়েছে কিন্তু সাধারণ মানুষ। সাধারণ মানুষের কি প্রত্যাশা ছিল? নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য আবু সাইদ তিনি কিন্তু ওই বুকটা মেলিয়ে দিয়েছেন যে গুলি কর, বুকের ভিতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর, আবু সাইদ ওই বুকটা পেতে দিয়েছে। তার মূল্যায়ন কোথায়? সে যে নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন দেখে সে নিজেকে শহীদ করলো, সেই আবু সাইদের মূল্যায়নটা কোথায়? মুগ্ধ কি বাংলাদেশ চেয়েছিল? নতুন বাংলাদেশ, পানি লাগবে কারো পানি। এছাড়া ওয়াসিম ছাত্রদল নেতা ছিল, সেও তো রাজপথে নেমেছিল কেন? নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, যে বাংলাদেশে ফ্যাসিস্ট ব্যবস্থা থাকবে না। দেখেন, আমরা যখন আন্দোলন করেছি আমরা বলেছি শুধুমাত্র সরকার বদল নয়, সরকার বদলের সাথে সাথে শাসন ব্যবস্থার বদল। সেই শাসন ব্যবস্থার বদল এই 14 মাসে আপনারা কতটুকু করতে পেরেছেন? এই 14 মাসে এই নাহিদ ইসলামদের নিয়োগ দেওয়া উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা 14 মাসের মধ্যে তারা
13 বার বিদেশ ভ্রমণ করেছে, প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে 13 বার, এবং তার সাথে তো কয়েকজন উপদেষ্টা গিয়েছে, আলাদাভাবে অন্যান্য উপদেষ্টারা তারাও বিদেশ ভ্রমণ করেছে। তার মানে কি দেখেন, প্রত্যেকবার বিদেশ গেলে 10 থেকে 15 দিন ব্যয় হয়। তার মানে কি মাসের মধ্যে আপনি অর্ধেক সময় বিদেশে কাটিয়েছেন এই উপদেষ্টা পরিষদ। তাহলে সংস্কার কেমনে হবে, বিচার কেমনে হবে? যে প্রসঙ্গটি বলা হচ্ছে যে উপদেষ্টারা সেফ এক্সিট এর পথ ভাবছেন, মানে এই বিষয়টা কি আসলে কতটুকু তার এই বক্তব্যটা না, আমার কাছে মনে হয় দেখেন তাদেরকে ভাবতে এই হচ্ছে উপদেষ্টাদের থেকে যারা উপদেষ্টারা আছে তাদের চেয়ে আসলে নাহিদদের রিস্কটা বেশি, যেহেতু তারা সামনে থেকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা ওইভাবে আসলে নেতৃত্ব দেয়নি, জুলাই গণ অভ্যুত্থানে ছিল না, এবং তাদের সন্তানরা ইতিমধ্যে বিদেশে থাকে। উপদেষ্টারা বরং রিস্কে আছে এনসিপির নেতৃবৃন্দ, এবং তারা আমার কাছে মনে হয় যে যতটা না আসলে এই উপদেষ্টারা ঝুঁকির মধ্যে আছে, তার থেকে বেশি ঝুঁকির মধ্যে নাহিদ ইসলামরা। এটা সত্য, কারণ তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তাদেরকে অবশ্যই সমালোচনা আলোচনা যাই করি শ্রদ্ধা তো জানাতে হবে, এবং তাদেরকে অবশ্যই মূল্যায়নটা করতে হবে। কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমি মনে করি এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের কোনো রিস্ক নাই, কারণ তারা সুশীল। তারা যে কোনো সরকারের সাথে তারা আসলে ওই গোলালুর মতন তারা নিজেদেরকে মিলিয়ে নিতে পারে, মানে মিক্স করতে পারে। যেটা আমরা দেখি না যে গোলালু কি সকল তরকারের সাথে মিলে যায়, ঠিক একইভাবে এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা এনজিও ব্যক্তিত্ব। আওয়ামী লীগ আসলেও তাদের কিচ্ছু হবে না, আমি মনে করি না যে আসলে তাদের সেভ এক্সিট নেওয়ার কোনো প্রয়োজন আছে। বিএনপি আসলেও তারা সুখে থাকবে, বরং ঝুঁকিতে পড়বে এই ছাত্র তরুণ যুবারা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। নাহিদ ইসলামরা, নাহিদ ইসলামের আমি সমালোচনা করতে পারি, কিন্তু যেদিন নাহিদ ইসলাম আসলেও কি তারা ঝুঁকিতে থাকবে, আমি সেই প্রসঙ্গে পরে আসবো। দেখেন, নাহিদ ইসলাম যেদিন এক দফার ঘোষণা দিয়েছেন সেদিন তিনি ফাঁসির দড়ি নিজের গলায় নিজে লাগিয়েছেন, এই ঝুঁকিটা তিনি নিয়েছেন। সুতরাং তাদের সমালোচনা আমি যাই করি না কেন, তাদের ঝুঁকি আছে জীবনের, আমাদেরও আছে, কিন্তু তার ঝুঁকিটা বেশি। এনসিপির আপনার আসিফ বলেন, আসিফের অনেক বিষয় নিয়ে আমি সমালোচনা করব, কিন্তু তারা কিন্তু একটা সময় চরম ঝুঁকি নিয়েছে এবং ফেসিবাদ হটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি মনে করি এই উপদেষ্টা পরিষদের কোনো ঝুঁকি নাই, তাদের সেফ এক্সিটের প্রয়োজন নাই, এবং সেই চেষ্টাও তারা করছে না। নাহিদ ইসলাম নানান কারণে এবং নানান এক ধরনের চাপ সৃষ্টি করার জন্য এই ধরনের বক্তব্য দিতে পারে। বলেছেন রাজনৈতিক নেতাদের তো যদি তারা লিয়াজু করে তাহলে তাদেরকে পালাইতে হবে কেন? আমারে বলেন, এটা কাদের সঙ্গে? আমার কথা হলো যে নাহিদ ইসলাম যেটি বলছেন যে আসলে তারা লিয়াজু করেছে, তো লিয়াজু করলে কি পালাইতে হয়? মনে করেন যে আওয়ামী লীগের সাথে লিয়াজু করলো, বা বিএনপির সাথে লিয়াজু করলো, বা জামাতের সাথে করলো, তো পালাইতে হবে কেন? তো আমার প্রশ্ন হলো যে এতদিন আপনাদের সাথে লিয়াজু ছিল, এখন সম্পর্কের অবনতি হয়েছে, যে কারণে এখন আপনারা তাদের উপর চাপ সৃষ্টি করছেন বা তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছেন। আমার কাছে যেটি মনে হয় যে আগামীতে নির্বাচনের আগে এই যে উপদেষ্টা পরিষদের উপর অনাস্থা সৃষ্টি করা, এটা নাহিদ ইসলামের একটি বড় ভুল হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে জনগণ কিন্তু এখন এই উপদেষ্টা পরিষদের উপর এক ধরনের অনাস্থা সৃষ্টি হয়েছে। আমরা কি বলছি? আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের আস্থা বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, তারা অনেক ভুল করেছে, সেই ভুলের সমালোচনা আমরা করতে পারি, কিন্তু এই যে বলছে যে লিয়াজু করা এবং তারা সেফ এক্সিটের পথ খুঁজছে, যেমনিভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিন খুঁজেছে, তো আমার কাছে মনে হয় এই কথাগুলো নির্বাচনের আগে, ঠিক নির্বাচনটার কিছু মাস পরেই তো, এখন এই বক্তব্যগুলো আসলে পাবলিক গ্রহণ করতে পারছে না, পাবলিক বরং হতাশ হচ্ছে। নাহিদ ইসলাম যদি তিনি মনে করতেন যে এই উপদেষ্টা পরিষদের যোগ্য ব্যক্তিত্ব নাই, প্রধান উপদেষ্টার পরে সবথেকে আমার কাছে যেটি মনে হয় সবথেকে পাওয়ারফুল উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম, বলা যায় যে ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি ছিলেন। তো সেই জায়গায় আমরা ওই সময় বলেছি যে এই এনজিও মার্কা সরকার দিয়ে সংস্কার হবে না, বিচার হবে না, তারা কোনো মতে নির্বাচন দিয়ে তারা হয়তো বিদায় নিতে চাইবে, সেটি তো হচ্ছে। তার মানে কি আমরা এই সময় বললাম যে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করেন, উপদেষ্টা পরিষদের সংস্কার না করলে রাষ্ট্রের সংস্কার হবে না, তখন তো আমাদের কথা শোনেননি। এখন শেষ সময় এসে বলছেন উপদেষ্টা পরিষদ ভালো না, তার মানে কি আপনার সাথে যে প্রেম হয়েছিল সেই প্রেমের ব্রেকআপ হয়েছে। এখন এই উপদেষ্টা পরিষদ অন্য কোন দলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে সেই নামগুলো আপনারা প্রকাশ করেন, উপদেষ্টাদের নাম বলেন বা কোন দলের সাথে করতেছে সেই পরকীয়া প্রেমে তারা মজেছে সেই নামগুলো আমাদের সামনে হাজির করেন, অন্যথায় আপনার এই বক্তব্য আসলে মানুষের কাছে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবে। জি, তিনি বলেছেন যে উন্মুক্ত করা হবে, নামগুলো উন্মুক্ত করা হবে, হয়তো সে পর্যন্ত তিনি যদি নামগুলো উন্মুক্ত না করেন, যদি গণ অভ্যুত্থান ব্যর্থ হয়, নির্বাচন বানচাল হয় এবং এই উপদেষ্টারা সেই নির্বাচন বানচালের সাথে চক্রান্ত করার সাথে জড়িত থাকে, গণ অভ্যুত্থানের যত ক্ষতি হোক না কেন দায়টা কিন্তু নাহিদ ইসলামকেও নিতে হবে। সুতরাং আমি তাকে বলবো আজকে না, আগামীকালই, আজকে যেহেতু করেন নাই, আগামীকালই এই নামগুলো জাতির সামনে হাজির করেন,
যাতে করে আমরা তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে আমরা নতুন উপদেষ্টা নিয়োগ দিতে পারি, এবং সেই ক্ষমতা জনগণের হাতে এখনো পর্যন্ত আছে বলে আমি মনে করি। প্রধান উপদেষ্টার কাছে আপনি লিখিত দেন, বলেন যে এই উপদেষ্টাগুলো এই কারণে অন্যায় করেছে, এদেরকে আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। আপনারা তো বলছেন না। এই ধরনের কথা বলা মানে চাপ সৃষ্টি করা, এবং চাপ সৃষ্টি করে কিছু আদায় করে নেওয়া। মানুষ তো বোঝে যে এই কথাবার্তা বলা মানে কি চাপ সৃষ্টি করে কিছু আদায় করে নেওয়া, কিছু চাপ আর আপনার মিলন ঘটানো। নাহিদ ইসলাম যদি প্রকৃতপক্ষে মনে করতেন যে অমক অমক উপদেষ্টা জাতির সাথে গাদ্দারি করেছে, নামটা তিনি সাথে সাথে বলতেন। নাম বলেন নাই, তার মানে কি চাপ সৃষ্টি করছেন, কোনো একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে চাপ সৃষ্টি করছেন, বা এনসিপির কোনো আকাঙ্ক্ষা হয়তো এই উপদেষ্টাটা তারা হয়তো পূরণ করে নাই, কোনো আকাঙ্ক্ষা হয়তো রাখেনি, যে কারণে হতাশ হয়ে তিনি এই কথা বলেছেন। আমার কাছে মনে হয় যে তার বক্তব্য রাজনৈতিক বক্তব্য। জি, এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন, এবং আরেকটি কথা বলেছেন যে আসলে প্রধানমন্ত্রী কে হবে আগামী প্রধানমন্ত্রী সেটি আসলে দল এবং জনগণ সিদ্ধান্ত নেবেন। এর পাশাপাশি আরও অনেক বিষয়ে কথা বলেছেন, এবং সামনে নির্বাচনে বিএনপি এককভাবে নির্বাচন করবে নাকি কোনো জোটবদ্ধভাবে নির্বাচন করবে, নাকি আসনের ব্যাপারে কোনো সমঝোতা হবে কারোর সঙ্গে, অনেক বিষয় তিনি আসলে উল্লেখ করেছেন। আমি রাশেদের কাছে জানতে চাই, এই জোট ভাগাভাগি বা আসনের ব্যাপারে তিনি এই প্রশ্নটাকে বলেছেন ট্রিকি কোশ্চেন বলেছেন। এই প্রশ্নটার তিনি সরাসরি উত্তর দেননি। তিনি বলছেন যে সবার সঙ্গে আলোচনা করে রাষ্ট্র গঠন করবেন। আপনার কি মনে হয় আসলে নির্বাচনের ফলাফল কেমন হতে পারে, বা আসলে কি জাতীয় নির্বাচনের জাতীয় সরকারের কোনো কথা বলছেন কি? আসলে দেখেন, এই যে আমি এবং আপনি দুইজন টকশোতে, আচ্ছা বলেন আমাকে আপনি বাদ দেন, আপনি একা একা টকশো করতে পারবেন? পারবেন না। তার মানে কি লাগবেই, পার্টি লাগবেই। তার মানে কি? তার মানে বিএনপি যত বড় দলই হোক না কেন এককভাবে তারা নির্বাচন করতে পারবে না। দেখেন, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কি হয়েছে? বিএনপিকে রাজপথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, জামাত মাঠে নামতে পারেনি, গুম খুন ক্রসফায়ার বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তাই না? তখন তো আমরা রাজপথে ছিলাম, এবং জনগণকে আমরা তখন সেই সাহসটা জুগিয়েছি যে আমরা রাজপথে আসি, আপনারা নামেন। দেখেন, আমাদের দল গণ অধিকার পরিষদ যখন 28 অক্টোবর 2023 সালে বিএনপির বিশাল সমাবেশে পুলিশ হামলা চালিয়ে সেটাকে তারা বানচাল করলো, ওই সময় কিন্তু লড়াইটা আমরা করেছি, এবং তারপরে বিএনপি কিন্তু আর মাঠে নামতে পারেনি। বিএনপির নেতৃবৃন্দকে যেখানে পেয়েছে সেখানে গ্রেপ্তার করেছে, এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু এক ধরনের লুকিয়েছিল, বাধ্য হয়েছে। জীবনের মায়া তো আমাদের সবার আছে, সে সময় কিন্তু আমাদেরও তো মায়া আছে, কিন্তু আমাদের কাছে ওই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা উঠে এসেছি এবং আমরা তরুণ বয়সে আসলে মানুষের জীবনের প্রতি মায়া আসলে কম থাকে, তো আমরা যে কারণে ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম। তো যাই হোক, বড় দলগুলো যখন ভূমিকা রাখতে পারেনি তখন কিন্তু আমরা ভূমিকা রেখেছি। তার মানে কি? আমরা যে মাঠে থাকার কারণে পরবর্তীতে বিএনপি কিন্তু মাঠে নামতে পেরেছি, কারণ ওই মাঠে নামার যে পরিবেশটা স্মুথ করা, সেই কাজটা কিন্তু আমরা করেছি। এক্ষেত্রে বড় দলের যেমন ভূমিকা আছে, ছোট দলের ভূমিকা আছে, একে অপরের পরিপূরক। কাউকে বাদ দিয়ে আপনি এককভাবে সরকার গঠন করতে পারবেন না। আমি আসতেছি, একটু শেষ করি। তো সেই জায়গা থেকে আমি বলতেছি যে বিএনপিকে যেমন আমাদের লাগবে, আমাদেরকে বিএনপির লাগবে, এটা সবার ক্ষেত্রে, বা জামাতকে যেমন আমাদের লাগবে, আমাদেরকে জামাতের লাগবে। মানে সব দলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, কেউ কাউকে বাদ দিয়ে এককভাবে কিছু করতে পারে না। আওয়ামী লীগ এই যে 16 বছর ক্ষমতায় ছিল, এককভাবে পেরেছে। আওয়ামী লীগের সাথে 14 দল ছিল, জাতীয় পার্টি ছিল, এদেরকে ব্যবহার করে ক্ষমতায় ছিল। আমি অবৈধভাবে ছিল সেটাও বলতেছি, অবৈধভাবে থেকেছে, তারপরে দল লেগেছে। এখন বিএনপি বৈধভাবে ক্ষমতায় যাবে, থাকবে, সেক্ষেত্রে অবশ্যই তার মিত্র লাগবে। তারেক রহমান সাহেব তিনি সেটাই বুঝিয়েছেন। দেখেন, তার এই বক্তব্যের একটু পর্যালোচনা করি। আমি আজকে সকালবেলা ফেসবুকে ঢুকে তার এই বক্তব্যটা আমার সামনে আসলো, বিবিসির খবরটা। তো আমি সাথে সাথে বক্তব্য আমি 11 মিনিট মতো শুনলাম। এরপরে আমি ফ্রেশ হয়ে যখন রওনা দিব, আমার একটু প্রোগ্রাম ছিল, আমি গাড়িতে উঠে তার বক্তব্য আমি পুরোটা শেষ করলাম। ওই 11 মিনিটের পরে আমি মাঝে মাঝে প্রশ্ন শুনে আমি ভাবছিলাম যে কি উত্তর দেয় উনি, কোনো ভুল হয়ে যায় কিনা, বিতর্ক সৃষ্টি হয় কিনা। তা আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এমনভাবে পেয়েছি যে তিনি নেতিবাচক
প্রশ্নের উত্তর অত্যন্ত পজিটিভ ভাবে দিয়েছেন, চমৎকারভাবে তিনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। এই বিষয়ে একটু শেষ করি, আমার একটু মনে হচ্ছে যে পর্যালোচনা করা দরকার। ভাই তো বিএনপির নেতা, কিন্তু আমি যেহেতু বিএনপির না, হেলাল ভাই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। দর্শকদেরকে জানিয়ে রাখি, দর্শক, বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি 21 রাতে। আমি আপনার কাছে আসবো হেলাল ভাই, তার আগে আমি রাশেদ খানের যে বক্তব্যটা দিচ্ছে সেটি আমরা শুনতে চাই রাশেদের কাছে। না, আমি সেটাই বলছিলাম যে ভাই তো বিএনপির নেতা, সে তো তার মতন করে সে তো এটা পজিটিভ ব্যাখ্যা করবে। আমি যেহেতু অন্য দলের নেতৃত্বের জায়গায় আছি, এজন্য আমি একটু ব্যাখ্যা করি। তো আমি দেখলাম যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি অত্যন্ত পজিটিভভাবে দিলেন, এবং আমি মাঝে মধ্যে ভাবছিলাম যে তিনি কি আসলে জামাতকে নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য করেন কিনা। আমি দেখলাম না, তিনি আসলে জামাতকে নিয়েও খুব পজিটিভভাবে এবং দারুণভাবে উত্তর দিলেন। যখন আওয়ামী লীগের প্রসঙ্গ আসলো, তিনি এই আওয়ামী লীগ নামটি মুখে নেননি, আপনি খেয়াল করে থাকবেন, না নিয়ে তিনি চমৎকারভাবে উত্তর দিয়েছেন। যখন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগের বিচারের বিষয়ে বিএনপির চিন্তা কি, দেখেন তখন তিনি তার যেভাবে নিপীড়ন হয়েছে, কথিত ১/১১ সরকারের সময় তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তার মাকে কিভাবে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে তার ভাই মারা গেল, কিভাবে তাদেরকে ঘরছাড়া করা হলো, এই বিষয়গুলো তিনি সামনে এনেছেন। এখন এই বক্তব্যগুলো আসলে কিসের বহিঃপ্রকাশ? অর্থাৎ একজন নেতা যেভাবে দমন পীড়ন নিপীড়নের শিকার হয়েছেন এবং সেই জিনিসগুলো তিনি সামনে এনেছেন, এইটাই প্রমাণ করে যে তিনি কোনোভাবেই যারা অত্যাচার করেছে তাদেরকে অবশ্যই তিনি ছাড় দিবেন বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ যারা বলে যে বিএনপি জাস্ট মানে আমার জায়গা থেকে আমি বলছি যে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে অনেকে বলে যে বিএনপি তো লিয়াজু করবে, বা আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে প্রতিশোধ না, বরং যারা অন্যায় করেছে তাদের বিচার করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সেটা দরকার। এবং এই কথাগুলো তিনি, আমরা তো বলি মানে খুব মানে গরম গরম ভাষায়, তিনি অত্যন্ত স্মার্টলি এই উত্তরগুলো দিয়েছেন। এবং আমার কাছে এই বক্তব্য মনে হয়েছে যে একটা 17 বছর পরে যেভাবে মিডিয়ার সামনে হাজির হওয়া দরকার ছিল, ঠিক সেই যোগ্যতা তিনি অর্জন করেছেন এবং আগামীতে অনেকে তাকে প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করছে। দেখেন এই উত্তরটাও চমৎকার ছিল। জনগণ যদি তাকে প্রধানমন্ত্রী বানায় সেক্ষেত্রে আলাদা বিষয়। অনেকে আছে না, দেখেন তাকে প্রশ্ন করছে যে আপনি কি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তিনি কিন্তু এটাকে এক ধরনের ইগনোর করেছেন, এটা জনগণের সিদ্ধান্ত। এছাড়া আরো অনেক প্রসঙ্গ এসেছে, আমার কাছে বিষয়গুলো অত্যন্ত, তার উত্তরগুলো খুবই পজিটিভ লেগেছে এবং মনে হয়েছে যে তিনি লন্ডনে বসে শুধুমাত্র আসলে দলই পরিচালনা করেননি, এর পাশাপাশি তিনি লেখাপড়া, জ্ঞান অর্জন করা, যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার ছিল একজন আগামী রাষ্ট্রনায়ক হিসেবে, সেটা তিনি পূরণ করতে পেরেছেন। জি, আমি এ পর্যায়ে হেলাল ভাইয়ের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই পুরো সাক্ষাৎকারটি দেখেছেন, পড়েছেন, বেশ কয়েকবার শুনেছেন। আমি রাশেদের কাছে যে প্রশ্নটি ছিল, আসলে কি জাতীয় সরকারের কোনো সম্ভাবনা কি আছে? জাতীয় সরকারের সম্ভাবনা আফটার দ্য ইলেকশন আমরা কিন্তু বহু আগেই বলেছি সেটা। সুতরাং সম্ভাবনা যে নেই, বিফোর দ্য ইলেকশন কোনো সম্ভাবনা নেই, তাহলে আমরা নির্বাচনটা করব কিভাবে? আমরা বলেছি সে কথা যে এখনই যদি জাতীয় সরকার গঠন করেন তাহলে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা তো জাতীয় সরকারেরই একটা অংশ। তারা তো শেখ হাসিনার 2024 সালের 7ই জানুয়ারির আমিডামি ইলেকশন যেটা হয়েছিল ওরকমই হয়। তো ওই প্রোটোটাইপ আমরা করতে চাই না এবং জনগণও চায় না এটা। আমরা চাই একটা কম্পিটিটিভ নির্বাচন, একটা প্রতিযোগিতামূলক নির্বাচন, যেটা বাংলাদেশের মানুষ আশা করে। শুধু প্রতিযোগিতামূলক হলে হবে না, সেটাকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হতে হবে। অনেকে বলে জুলাই সনদের ভিত্তিতে আমাদের আগামী নির্বাচন হবে। আমি বুঝি না, জুলাই সনদের যে 85টা পয়েন্ট, সেখানে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের কথা কি খুব একটা আছে লেখা, নাকি আগামীর বাংলাদেশ এবং কোন প্রেক্ষাপটে আমরা জুলাই অভ্যুত্থানটা আন্দোলনটা করলাম সেটা লেখা আছে। আমি এই মিসনোমারগুলো আমি কখনোই বুঝি না যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল কিভাবে করা যায় সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এবং জুলাই সনদ অন্য একটা জিনিস, এটা তো ফিউচার বাংলাদেশ আমরা কীভাবে গঠন করব। তা সুতরাং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বক্তৃতা আপনারা বহুদিন পরে দেখে, আজকে যে অনেক টেলিভিশনে পত্রিকায় বলছে যে 17 বছর পরে তিনি বক্তৃতা দিচ্ছেন।
আসলে কি তিনি বক্তৃতা এই 17 বছর দেননি? অবশ্যই দিয়েছে। 17 বছর বক্তব্য দিয়েছেন, জনগণের সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু সেই ফ্যাসিস্ট 17 বছর অফিসিয়ালি তার বক্তব্যগুলোকে ব্যান করেছে। এবং তিনি তার সাক্ষাৎকার দেখবেন একটা বলছে যে একটা প্রেস ক্লাবে তিনি যখন বক্তৃতা দেন তখন সেই প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিরা পরে নিয়ম করে যে আপনার ফিউজিটিভ বা কোনো আসামিকে বক্তৃতা দিতে দেওয়া হবে না, এরকম একটা নিয়মও উনি বলছিল। আমি একটা উদাহরণ দিতে পারি, আমি সাক্ষী থাকতে পারি যে 22 সালে কি আপনার 23 সালে খুব 22 সালে খুব আমাদের ইফতার পার্টি হচ্ছিল খুলনা মহানগরীতে। সেখানে আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব চিফ গেস্ট হিসেবে ভার্চুয়ালি, সেখানে পুলিশ ঢুকে আমাদের সেই আপনার ভার্চুয়াল যে মনিটর টনিটর ছিল ভেঙে চুরে লোকজনকে গ্রেফতার, তার সামনেতে গ্রেফতার করে নিয়ে চলে গেল, বুঝছেন। সুতরাং তিনি জনগণের সাথে সবসময় নিজের সম্পৃক্ততা রেখেছেন। আরেকটা উদাহরণ আমি এখানে, রাশেদ যেহেতু আমাদের সাথী এই জুলাই অভ্যুত্থানের একজন সামনের সারির নেতা ছিল, সে এটা ভালো বুঝবে যে 3রা আগস্ট যখন ছাত্রদেরকে গ্রেফতার করা হলো, 5 জন ছাত্রকে গ্রেফতার করা হলো না, তখন কিন্তু একটা বাজারে একটা প্রচলন ছিল যে আন্দোলন বন্ধ হয়ে গেছে, তাই না? একটা স্টেটমেন্টও গিয়েছিল। তখন তিনি তারেক রহমান এদের সবার সাথে যোগাযোগ করলেন আন্দোলনটা চালিয়ে নেওয়া যায়। অতএব তাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করলেও তিনি যে আপনার ভার্চুয়াল জগতে সায়েন্সের এই বেনিফিট, টেকনোলজির এই বেনিফিটটা নিয়ে আমাদের অভ্যুত্থানে শক্তি জুগিয়েছেন। এবং শুধু রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে তিনি যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আমাদের সাথে 24/7 যোগাযোগ রাখতেন, মিটিং করতেন, পরামর্শ দিতেন, এবং বিএনপি কতটা মাঠে ভাইব্রেন্ট ছিল সেটাও আপনারা দেখেছেন। সুতরাং স্টেটসম্যান এবং তার এই পর্যন্ত 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের আগে তার বক্তব্যগুলো দেখবেন যে একজন স্টেটম্যানের মতো তিনি বক্তব্য দিচ্ছেন। যেমন বলছেন যে দেখেন আওয়ামী লীগের বিষয় এখানে এসছে যে তাদের ব্যাপারে কি হবে, তাদেরকে ব্যাপারে কী হবে, জনগণ কিন্তু অলরেডি রায় দিয়েছে যে আওয়ামী লীগের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসের আপনার বিচার হতে হবে। এখন আওয়ামী লীগ দল হিসাবে সেটাও বিচার হতে হবে, যেহেতু আইসিটি অ্যাক্টে এখন এই বিষয়টা বলেছেন যদি করে থাকেন, সেই শব্দটি তিনি ব্যবহার করেছেন। তার মানে কি আপনি যদি এখন তো আপনার মেলাইন করা বা ট্যাগ লাগানোর একটা পলিটিক্স চলছে, দেখা যাচ্ছে আপনি কবে কার সাথে বক্তৃতায় কি বলেছেন আপনি দোষর, আপনাকে হত্যা মামলা দিয়ে দেওয়া হলো, আপনি অমুক জায়গায় হত্যা করে দিয়ে দেওয়া হলো। এই কালচার কি বাংলাদেশে আছে না? এই কালচার তো বাংলাদেশে আছে। যে সুতরাং এইটা তিনি বোঝাতে চাচ্ছেন যে আসলে লোকটা যদি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কিন্তু নির্বাহী আদেশে কলমের খোঁচা দিয়ে আপনি কাউকে যদি নিষিদ্ধ বা বন্ধ করতে চান সেটা কিন্তু হিতে বিপরীত হবে। তার সবচেয়ে বড় প্রেসিডেন্স হলো জামাতে ইসলাম, যে তাদেরকে আপনি যখনই নির্বাহী আদেশে বন্ধ করতে চেয়েছেন আসলে কি পেরেছেন, বরঞ্চ তারা আরও গোপনে গোপনে শক্তি সঞ্চয় করছে। এই জন্য আপনি যদি তাকে বিচারের আওতায় আনেন, তার ইন্ডিভিজুয়ালসদের এবং দল হিসেবে যে কর্মকাণ্ডগুলো যে বিচারের আওতায় আনেন এবং তাদের পলিটিক্সটাকে যদি আপনি পরাস্ত করতে পারেন তাহলে একটি দল বিলুপ্ত হতে পারে। আমাদের দেশে ভাসানী ন্যাপ বিলুপ্ত হয়েছে, মুজাফফর ন্যাপ বিলুপ্ত হয়েছে, মুসলিম লীগ বিলুপ্ত হয়েছে, তমুদ্দন মজলিস একসময় বড় দল ছিল, অতএব আপনি এই যে এইগুলো আপনাকে মনে রাখতে হবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল আমাদের নেতা তারেক রহমান একজন রাষ্ট্রনায়কোচিত যে বক্তব্য দিয়েছেন, যদিও তিনি স্টেট ক্রাফট চালানোর কোনো অভিজ্ঞতা নেই, তিনি আগে কখনো চালাননি রাষ্ট্র, কিন্তু তারপরেও তার বক্তৃতাগুলো দেখবেন, তার কথাগুলো দেখবেন, তিনি জনগণের সামনে যে কথাগুলো বলেছেন। একটা কথা উনি আমাদের হেলাল ভাই প্রধানমন্ত্রী কে হবেন তিনি সে বিষয়ে, হ্যাঁ ওটা কিন্তু বলছেন যে প্রধানমন্ত্রী কি হবে এটা কিন্তু সম্পূর্ণ জনগণের বিষয়, তাই না? যদি আমাদের দল জিতে তাহলে আমাদের দল সিদ্ধান্ত নেবে, এটাই তো ডেমোক্রেসির একটা
অন্যতম সৌন্দর্য। এবং এই যে আপনারা ঐক্যমত কমিশনে বসে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমালেন, যে পৃথিবীর কোনো দেশে না থাকলেও যে বললেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, 10 বছরের পরে বেশি থাকলে তিনি স্বৈরাচার হয়ে যাবে। আমি একটু ক্রিটিক করতে চাই যে স্বৈরাচার সে 1 বছরেই হয় বা 2 বছরই হয়। যে মিথ্যা কথা বলে সে সবসময় মিথ্যা কথা বলে, তা মিথ্যা কথা বলার জন্য তাকে সময় কাল স্থান খুঁজতে না। বাংলাদেশে আমি দেখলাম কিছু মানে অনুর্বর মস্তিষ্ক থেকে অনেক কথা বলে এই যে বলে কি যে নির্বাহী ক্ষমতা তো প্রধানমন্ত্রীর, নির্বাহী ক্ষমতাকে আষ্টে পৃষ্ঠে বাঁধতে হবে। আরে ভাই, আপনি যেই লোকটা দেশের প্রধানমন্ত্রী হবেন, আপনি বা আমি যে কেউই হোক প্রধানমন্ত্রী, তিনি নির্বাহী তার ক্ষমতাকে যদি চ্যালেঞ্জ করেন, আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে বাধা দেন, তাহলে শেষ বিচারে 5 বছর পরে যখন আপনি আবার জনগণের কাছে যাবেন, আপনাকে তো অ্যাকাউন্টেবল হতে হবে জনগণের কাছে যে আপনি চালাইতে পারেননি। আপনি একজন প্রধানমন্ত্রীকে কাজ করতে দিবেন না, আবার তার কাছ থেকে কাজ আশা করেন, এটা সোনার পাথর বাটি মনে হয় না? তা আমি দেখলাম বাংলাদেশের এই পলিটিক্সে বিশেষ করে যখনই কোনো ট্রানজিশনাল পিরিয়ড হয়, 1/11-এর সময় এরকম অনেক নানান কথাবার্তা হয়েছিল, মানে জীবনে পলিটিক্সের একটা বক্তব্যও দেয়নি, একটা পলিটিক্সের চিন্তাও করেনি, কিন্তু হঠাৎ করে কি যেন কীভাবে তিনি টেলিভিশনে চলে এসছেন সিস্টেম করে, যে কি তিনি পলিটিক্যাল বিশেষজ্ঞ, পলিটিক্যাল ভাষ্যকর। আরাফাত হয়েছিল আওয়ামী লীগের, কত রকম বয়ান দেখি পলিটিক্সে, মানে হ্যারল্ড রাস্কি বেঁচে থাকলেও লজ্জা পেত যে আরাফাতের বয়ান শুনে, যে ওই যে আপনার রুশো ভল্টেয়ার যারা এই বয়ান, এই যে সোশ্যাল কন্ট্রাক্ট বয়ানগুলো লিখছে পলিটিক্সে, উনারা এমন বয়ান দিতে শুরু করলো, না আছে জনগণের সাথে সম্পর্ক, না আছে পলিটিক্সের কোনো বক্তব্যের সাথে সম্পর্ক। আমি দেখলাম প্রত্যেকবার ট্রানজিশনাল পিরিয়ডে, এইবার 1/11, এইবারও তাই হয়েছে। দেখবেন এত বয়ান হাজির হয়েছে বাংলাদেশে, পলিটিক্সের এত বয়ান হাজির হয়েছে যে আপনার সেই ফ্যাসিবাদের দোষ তো মিলে গেছেই, এবং ষড়যন্ত্র একের পর এক হচ্ছেই। এবং এখন আমি দেখলাম যে যেমন জুলাই সনদ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জুলাই সনদকে বাস্তবায়ন করা এবং একে লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য আলটিমেটলি আমরা সবাই একমত হয়েছি যে গণভোট হবে, তাই না? গণভোট হবে। আপনি এখন দেখেন, আমি যদি একটু ক্রিটিক করি, আমি বিএনপি করি, আমি বিএনপির আমাদের ঐক্যমত কমিশনে এই মতের সাথে একমত। ক্রিটিকটা আমি যদি করি, যে আমরা জানি যে গণভোট হয় সাধারণত একটা বিষয়ে, বাংলাদেশে 2টো গণভোট হয়ে গেছে, পৃথিবীর আরও যেসব দেশে গণভোট হয়, ব্রেক্সিট হলো একটা বিষয় যে আমরা ইউরোপে থাকবো কি থাকবো না, কিন্তু আমাদের এখানে 84টা বিষয়, সেইটা আমরা রাজনৈতিক দলগুলো একটা কর্ডিয়ালিটি দেখায়, একটা স্মার্ট মুভ দিল যে আমরা একটা প্যাকেজ করলাম, 85টা একটা প্যাকেজ করে এখন আপনি যাচ্ছেন ভোটে। এখন এই ভোটে যে গণভোটের পক্ষে না বিপক্ষে, এই তো হা বা না, মানে আপনি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না বিপক্ষে, একটা প্যাকেজ করলেন। প্রথম ক্রিটিক্সটা করলাম যে এটা হয় না, তারপরে ধরে নিলাম আমাদের স্বার্থে ধরে নিলাম, যদি আপনি আল্লাহ না করে হেরে যান, না ভোট বেশি পড়ে, তাহলে কি জুলাই সনদ বা জুলাই স্পিরিট বা জুলাই অভ্যুত্থান অবৈধ হবে? শেখ হাসিনা বিজয় হবে না? সেটি একটি প্রশ্ন। এই যে বললাম না, যে উঠলো ভাই কোন পথে যায়, কিছু কিছু পলিটিক্যাল পার্টিজ এখন ফ্রন্ট লাইনে চলে আসে, যাদের কোনো পলিটিক্যাল অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা নেই, টপ করে একটা কথা বলে দিল, এবং সেটা নিয়ে তারা এত স্ট্রিক্ট থাকে, যে এত অ্যাডামেন্ট থাকে না। আপনি বলেন যদি জুলাই সনদে আপনার নেগেটিভ ভোটটা পড়ে, তখন কি আমাদের জুলাই আন্দোলন কি বেহাত হয়ে যাবে বা ব্যর্থ হয়ে যাবে? হাসিনা কি তাহলে বৈধ হবে? সুতরাং আমার কাছে এই জিনিসগুলো খুবই হাস্যকর মনে হয়। হেলাল ভাই, এই পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আমি এ পর্যায়ে রাশেদ খানকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্র সচিব কথা বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতা আসুক তার সঙ্গে দিল্লি কাজ করতে আগ্রহী, এবং তিনি বলেছেন যে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলেছেন, আন্তর্জাতিক বৈধতা নিয়ে কথা বলেছেন। আমি রাশেদ খানের কাছে জানতে চাই আসলে তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? তারা সঙ্গে সঙ্গে বলেছেন যে আন্তর্জাতিক বৈধতাও দরকার, দেশের বৈধতার পাশাপাশি আন্তর্জাতিক বৈধতাও দরকার। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কথা বলার কোনো এখতিয়ার নাই। ভারতকে আমি বলবো যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনারা চুপ থাকেন, নির্বাচন শব্দটাই উচ্চারণ করবেন না। আপনারা সেই কথা বলার অধিকার, এখতিয়ার সবই হারিয়েছেন। কারণ বাংলাদেশে আপনারা ফ্যাসিবাদ কায়েমে সব থেকে বেশি সহযোগিতা করেছিলেন। হাসিনাকে তার নামের আগে ফ্যাসিস্ট যুক্ত করেছে ভারত। আওয়ামী লীগ তারা ফ্যাসিস্ট দল হতে চায়নি, কিন্তু এই ভারত হাসিনাকে নানান প্রলোভন দেখিয়ে তাকে ফ্যাসিস্ট বানিয়েছে। শেষমেশ দল হিসেবে আওয়ামী লীগ তারা বিলীন হয়ে গেল। তার মানে কি? তার মানে ভারতের পরামর্শ যে শুনবে সে ডুববে। ভারত যার ভালো চায় তার আসলে ভালো হয় না, যেটা আওয়ামী লীগ দেখে আমরা শিখলাম। এই জন্য বলবো যে বাংলাদেশের মঙ্গল ভারত চাওয়া মানে বাংলাদেশের অমঙ্গল হবে। আজকে দেখলাম যে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল তিনি বললেন যে ভারতের সাথে আমরা সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, সুসম্পর্ক চাই। এবং এর আগে জামাতের আমির তিনি একই ধরনের কথা বলেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন করতে হবে। ঠিক একই ধরনের কথা যদি আজকে তারেক রহমান বলতো, আজকে হেলাল ভাই বলতো, আজকে আমি বলতাম, তাহলে আমাদেরকে বলা হতো ভারতের দালাল। মানে এমন ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে। একই কথা জামাতের আমির বলবে, সমস্যা না। একই কথা জামাতের নেতারা বলবে, সমস্যা না। কিন্তু একই কথা অন্য দল, অন্য নেতারা বললে কেন যেন ফেসবুকে ঢুকায় যায় না। এই একই বক্তব্য আমি দিলে আজকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিত। তো যাই হোক, ভারত প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই এই প্রতিবেশীকে আমি সরাতে পারবো না, এই বাস্তবতা আমাকে মানতে হবে। কিন্তু 71-এর পর থেকে এই বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র চক্রান্ত সেটা ভারত করেছে। বাংলাদেশে 1/11 কারা ঘটিয়েছে? ভারত। বাংলাদেশে হাসিনাকে 8 সালের নির্বাচনে কারা ক্ষমতায় বসিয়েছে? ভারত। এবং ভারতের একজন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি নিজে তার বইতে লিখে গেছেন হাসিনাকে তার মানে এই 16 বছর ক্ষমতায় কে রাখলো? ভারত। সেই ভারত এখন নির্বাচনের নাম মুখে নেয়। এটা তো আসলে লজ্জার যে ভারতের কাছ থেকে আমাদের এই কথা শুনতে হয়। ভারতের উচিত এখন চুপচাপ থাকা, ভারতের উচিত না এখন কথা বলা। এখন ভারত বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, সেটি হলো নির্বাচন বানচালের চক্রান্ত। নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা লাগবে না কি লাগবে সেটা আমরা বুঝবো, আমরা বুঝি না। মানে আমরা কি ভারতের খাই না পড়ি? বরং আমরা তাদের উৎসবের সময় আমরা কিন্তু ইলিশ মাছ পাঠাই। আমাদের সরকার এইবারও পাঠিয়েছেন হেলাল ভাই, যদিও তারা বড় বড় কথা বলে যে আমরা না খেয়ে ভারতকে আমরা ইলিশ পাঠাবো না, তারপর পাঠিয়েছে। তো আপনি যে প্রশ্ন করলেন, সর্বশেষ বলতে চাই ভারতের দাদাগিরি বাংলাদেশে আর চলবে না। এদেশের জনগণ অভ্যুত্থানের সময় যেমনিভাবে তারা হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ভারতের জনগণের সাথে আমরা সমতা এবং একই সাথে সাম্যের সম্পর্ক চাই। ভারতের যে বর্তমান শাসক গোষ্ঠী তারা নিপীড়ক এবং তারা হিন্দুত্ববাদ কায়েম করেছে। তারা কিন্তু মানে আমি হিন্দুদেরকে বলছে না, হিন্দু একটা ধর্ম, সেটার প্রতি অবশ্যই আমাদের সেই সম্মান থাকবে, একটা আলাদা ধর্ম। কিন্তু হিন্দুত্ববাদ কিন্তু ওই যে বাংলাদেশে বলা হয় না মৌলবাদ, মৌলবাদের আর এক নাম হিন্দুত্ববাদ। সুতরাং হিন্দুত্ববাদ যে বিজেপি কায়েম করেছে সেই বিজেপি কোনোভাবেই বাংলাদেশের বন্ধু হতে পারে না। বরং বিভিন্ন সময় খুলনা অঞ্চল দখলের হুমকি দিয়েছে, বিভিন্ন অঞ্চল নাকি তাদের, এবং তারা কিন্তু এখনো পর্যন্ত ওই বিজেপির নেতারা তারা কি স্বপ্ন দেখে জানেন? তারা এখনো পর্যন্ত তারা কিন্তু ওই যে আপনার
কি জন্য আপনার মানে ভারতকে যেটা বলে মানে বড় রাষ্ট্র মানে অখণ্ড ভারতের চিন্তা করে, অখণ্ড ভারত যেটা পাকিস্তানকে নিয়ে বাংলাদেশকে নিয়ে, এই যে পাহাড়ে যে অশান্তি, এই অশান্তির মূলে কিন্তু ভারত কিন্তু আমাদের পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য সেখানে যে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদেরকে অর্থ দিচ্ছে, আরেকদিকে চলে গেছে, অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, বাংলাদেশকে নির্বাচনের আগে অস্থিতিশীল করার জন্য নানান চক্রান্ত ভারত করছে। সুতরাং ভারতকে বলবো নির্বাচনের নাম মুখে নিয়েন না। আমাদের শেষ করতে হবে। আমি হেলাল ভাইকে দিয়ে শেষ করতে চাই, আমাদের সময় খুব একেবারেই শেষ হয়ে গেছে। হেলাল ভাই, যেটি ভারত বলছে যে নির্বাচনে যেই ক্ষমতা আসুক তার সঙ্গে কাজ করতে আগ্রহী দিল্লি, আপনারা ক্ষমতায় গেলে কি আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেবেন বিএনপি যদি ক্ষমতায় আসে? অবশ্যই তার বিচার হওয়া দরকার। তো বিচারের জন্য তো দেশে ফিরিয়ে এনে বিচার করতে, দূর থেকে তো আর বিচার করা যাবে না। সেই উদ্যোগ আন্তর্জাতিকভাবে তো নিতেই হবে। আমি এই যে আশেদ যেটা বলছিল যে জামাতে ইসলামের যে রাজনৈতিক বহুরূপিতা, আপনি সময় দিচ্ছেন না। জামাতের পলিটিক্সকে আমি একটা সেন্টেন্স দ্বারা যে এ রিডল র্যাপড ইন এ মিস্ট্রি ইনসাইড অ্যান এনিগমা, এটা আপনার আমাদের আকবর আলী খান তার একটা প্রবন্ধে লিখেছিল যে রাশিয়ার সাথে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার চরিত্র বিশ্লেষণ করেছিল ইংল্যান্ডের প্রেসিডেন্ট তৎকালীন চার্চিল, যে তাদের যে ওদের যে একটা ধাঁধা, জামাত ইসলামের একটা ধাঁধা, এইটা আপনার একটা রহস্যজনক কিছুর মধ্যে লুকিয়ে আছে এই ধাঁধাটা, এবং যখন এই ধাঁধাটা প্রকাশ হয় তখন এটা একটা এনিগমা, মানে একটা বিভ্রান্তি। ভারত বিরোধী রাজনীতির কথা বলে তাদের রাজনীতি স্টার্ট, কিন্তু দেখেন এখন ক্ষমতায় যাওয়ার মোহে বা ক্ষমতার চেয়ারে বসবার জন্য ভারতের প্রশংসায় পঞ্চমুখ 5ই আগস্টের পর থেকেই হয়েছে, ভারতের সম্পর্ক করা যায়, আজকেও হলো। আবার দেখবেন যে ক্ষমতায় যাবার মোহে তারা আমাদের ইসলাম ধর্মকে পর্যন্ত কম্প্রোমাইজ করছে। আমি আজকে প্রেস ক্লাবের ওইখানে একটা বক্তৃতা শুনলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলতে যে সেকুলার শিক্ষা মানুষকে কল্যাণ বয়ে আনতে পারে না। আমার পরোয়ার ভাইয়ের কাছে প্রশ্ন, আপনারা জামাত করেন, সেকুলার মানে কি বোঝেন? সেকুলার, ইসলাম ইটসেলফ এ সেকুলার রিলিজন। ইসলাম ইটসেলফ ইজ এ সেকুলার রিলিজন। আমার এই কথাটা যদি আপনারা চ্যালেঞ্জ করতে চান তাহলে আপনার সাথে একাডেমিক বক্তব্য হবে। ইহজাগতিক, সেকুলারে মানে ইহজাগতিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষা হয়? ইহজাগতিক এবং আধ্যাত্মিক শিক্ষার সংমিশ্রণে বলে শিক্ষার পূর্ণাঙ্গতা পায়, তাই না? এখন আপনি যদি ইহজগৎকে বাদ দেন তাহলে আপনি শিক্ষাটা পাচ্ছেন কই? আধ্যাত্মিক শিক্ষাই শিক্ষা। ইহজাগতিক এবং আধ্যাত্মিক শিক্ষার সংমিশ্রণে যে শিক্ষা, সেটাকে পূর্ণাঙ্গ শিক্ষা ইসলাম বলছে যে ইহজগৎকে আপনি যদি সম্মান না করেন, আপনি পরজগৎ আপনার নেই, আপনার আধ্যাত্মিকতা নেই, এরকম কোরআনের বহু আয়াতও বলা যেতে পারে। পরোয়ার ভাই জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি ইসলামের এখন উল্টা বয়ান শুরু করেছেন যে সেকুলার শিক্ষাকে বাদ দিতে হবে। সেকুলার জিনিসটা বুঝতে হবে, তারই বুঝবেন যে সেকুলার শিক্ষা বাদ দেওয়া যাবে কিনা এবং ইসলাম এটা পারমিট করে কিনা। আবার দেখলাম যে ওদের অ্যাডভোকেট শিশির মনির, আমাদের ছোট ভাই, ও দেখি বলা শুরু করছে রোজা আর পূজা নাকি সমান। আমি বুঝলাম না ভাই, হিন্দু ভাইরা কি এটা বিশ্বাস করে? পূজার যে আধ্যাত্মিকতা, পূজার যে ধর্মীয় ইনসাইটস, কোনো কিছু এক হতে পারে না। পূজার জায়গায় পূজা, রোজার জায়গায় রোজা। দুর্গা পৃথিবীতে আসছে সমস্ত দুর্ভোগকে দূর করার জন্য, সমস্ত অসুর শক্তিকে পরাস্ত করে সে ন্যায় এবং আপনার শান্তি প্রতিষ্ঠার জন্য দুর্গার আবির্ভাব। এইটা তারা হিন্দু বিলিফস, তাই না? আর আমাদের রোজার বিলিফটা কি? আমাদের রোজার বিলিফটা আপনার রোজার বিলিফটা কি? দুর্গা পূজা তো ওইটা বললাম। রোজার বিলিফটা কি? রোজার বিলিফটা হলো যে 1 মাস বিধাতা আপনাকে অর্ডার করেছেন যে আপনাকে সংযম করতে হবে, নিজেকে সমস্ত অন্যায়, মিথ্যা, আপনার দুষ্কৃতি, ইভেন পানাহার সব থেকে বঞ্চিত রাখতে হবে আল্লাহর আদেশে।
নিজের আত্মাকে পরিশুদ্ধ করার অনেক বক্তব্য আছে। তো অর্থাৎ দুর্গার পূজার যে ইনসাইট বা উদ্দেশ্য, পূজার আমাদের রোজার সে উদ্দেশ্য তো না, এটা হিন্দু ভাইরাও মনে করে না, মুসলমানরাও মনে করে না, কিন্তু জামাত ইসলাম মনে করে। অর্থাৎ এখন জামাত ইসলাম আপনার ইসলামের নানান ন্যারেটিভ বয়ান শুরু করেছে। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আমি একটা দেখলাম যে এখন আপনি বা আমি বা রাশেদ মুসলমান কিনা এই সার্টিফিকেটও তাদের কাছ থেকে নিতে হবে। বাংলাদেশে এই যে ধর্মের সাথে কম্প্রোমাইজ করে রাজনীতিতে ধর্মের যে অপব্যবহার, আপনার মানুষ বলে না ধর্ম ব্যবসা, এইটাকে বলা হয় ধর্ম ব্যবসা। ধর্ম তো ব্যবসা করে না, এটাকে বলা হয় রাজনৈতিক ব্যবসা। ধর্মকে পণ্য বানায়, আপনি রাজনৈতিক ব্যবসা বানান। এটা কিন্তু বাংলাদেশের জনগণ কখনো ভালোভাবে নেবে না, মেনেও নেবে না। আজকে আমাকে এখানে 30 সেকেন্ড একটু অ্যাড করতে পারি? জি, সংক্ষেপে 30 না, সেকেন্ড। আমি হেলাল ভাইয়ের একটা জায়গায় দ্বিমত। আমার মনে হয় যে দেখেন, ঐক্যমত কমিশন এখন কিন্তু এই ধর্মনিরপেক্ষতা এটা বাদ দিয়েছে এবং এটা নিয়ে বহু বিতর্ক আছে, এবং বিএনপি এই ধর্মনিরপেক্ষতা এটা আসলে তারা সেই রাজনীতিটা করে না। তো হেলাল ভাই আসলে কি ব্যাখ্যা? আমি ধর্মনিরপেক্ষ না, ধর্ম ইহজাগতিকতা বলে ওইটা ভুল বলে, ওইটা বলে অনেক। আমার কাছে একটু কনফিউশন লাগলো যে হেলাল ভাই আসলে সেকুলার শব্দটাকে অনেকে অনেক রকম করে ব্যাখ্যা করতে চায়। সেকুলার মানে ইহজাগতিকতা। জি, হলিওকের যে তথ্য সংজ্ঞা অনুযায়ী সেকুলার মানে ইহজাগতিক। আমরা এই জগৎটা এটা ইহজাগতিক। এই যে আমি নামাজ পড়তেছি এটাও কিন্তু ইহজাগতিকতা, কিন্তু আমি যে প্রার্থনা করছি এটা হলো আপনার আধ্যাত্মিকতা। শেষ করতে হবে, আর দুজনকে আমি আরেকদিন এই বিষয়ে আলোচনা করা যাবে। জি, আরেকদিন হয়তো নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা করবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।